নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট অর্থাৎ 11 ফেব্রুয়ারি আমরা দেখলাম মার্কেটে লিটারালি যেটাকে ব্লাড বাথ, অর্থাৎ বিভিন্ন মিড ক্যাপ, বিভিন্ন স্মল ক্যাপ, বহু লার্জ ক্যাপ কোম্পানিতে যে পরিমাণ পতন এসেছে, সেখানে আপাতত যেটা মনে হচ্ছে যে সম্ভবত আমরা একটা এক্সটেন্ডেড বিয়ার ফেজের মধ্যে দিয়ে এই মুহূর্তে চলেছি, এবং সেটা ভারতীয় অর্থনীতির কারণে যে পতন এসেছে সেটা নয়, আপনারা বিলক্ষণ জানেন। এবং এটাও বলা দরকার যে এই সময়ে সম্ভবত কোনো অজুহাতই খাটবে না। তার কারণ মার্কেটে এখন বর্তমান যে অবস্থায় দাঁড়িয়েছে সেখানে বিভিন্ন কোম্পানির রেজাল্ট ভালো করা সত্ত্বেও, তাদের কোয়ার্টার 3 রেজাল্ট ভালো করা সত্ত্বেও, সেখানে যেদিন সেই কোম্পানির রেজাল্ট পাবলিশড হচ্ছে, যদি মিড মার্কেট হয়, সেখানে দেখা যাচ্ছে যে কোনো মতে পতনটা রোধ করছে, কিন্তু তারপর থেকে নিরন্তর পতন চলছে সেই সমস্ত কোম্পানিতেও যারা রেজাল্টস ভালো করেছে। এবং যে কোম্পানিগুলোর রেজাল্ট খারাপ করেছে তাদের কথা তো না হয় বাদই দিলাম। আজকের মার্কেটটা দেখে যেটা বোঝা গেল যে 23,000 মোটামুটি কোনো মতে ডিফেন্ড করলো নিফটি, কিন্তু ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। কারণ খুব সত্যি কথা বলতে গোটা বিশ্ব বাজার বিব্রত হয়ে রয়েছে, কারণ সবাই একটা ব্যাপার নিয়ে ভীষণভাবে কনসার্ন। সেটা হচ্ছে জিও পলিটিক্যাল টেনশন ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, অর্থাৎ ভূ রাজনৈতিক যে সংকট সেটা বৃদ্ধি পেয়ে চলেছে। 2 নম্বর, আন্তর্জাতিক যে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ সেটা শুরু হয়ে গিয়েছে, এবং এটা বলাটা অত্যন্ত প্রয়োজন যে এখানে কেবলমাত্র যে দুটি শত্রুভাবাপন্ন দেশ নিজেদের ওপর ট্যারিফ চাপাচ্ছে এমনটি নয়, বিভিন্ন বন্ধু মনোভাবপন্ন, অন্তত ইভেন মাস 2 আগে অবধি যারা বন্ধু মনোভাবপন্ন যে দেশগুলো ছিল, এখন পরস্পর তারা তাদের নিজেদের মধ্যে তারা এই ধরনের ট্যারিফ বা শুল্ক তারা চাপাচ্ছে। অর্থাৎ মনে করে দেখুন যে ভারতবর্ষ থেকে যে পণ্যগুলো বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, সেই পণ্যগুলোর ওপর যদি অতিরিক্ত মাত্রাতিরিক্ত যদি শুল্ক বসানো হয়, সেক্ষেত্রে কি সমস্যা দাঁড়াতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ ইউরোপের যত দেশ, নেটোর অংশ যে দেশগুলো, বড় বড় ইউরোপীয় শক্তি যেগুলো, তারা কি বলছে? তারা বলছে যে আমরাও রিটেলিয়েটরি ট্যারিফ বসাবই। কেন? তার কারণ ট্রাম্প বন্ধু শত্রু তিনি আলাদা করছেন না, ডেসপারেট হয়ে গেছেন। এগুলো ডেসপারেশন ছাড়া কিছু নয়। একটি দেশের প্রেসিডেন্ট, অন্তত আমেরিকার কথা বলছি, সেই আমেরিকার প্রেসিডেন্ট, অন্তত আমেরিকার ইতিহাসে যে বিভিন্ন যারা যে প্রেসিডেন্টরা এসেছেন, তারা এত কম সময়ের মধ্যে একটি নিজের দেশের ক্ষতি করে দিতে পারেন, সেটা ট্রাম্পকে না দেখলে বিশ্বাস করা যায় না। বন্ধুদের সঙ্গে অপমানজনক তাদের তার আচার ব্যবহার, শত্রুদের কথা তো বাদই দিলাম। বা শত্রুদের বিরুদ্ধে বিষোদ্গার করলে শত্রুদের সেটা হয়তো বা খুব একটা গায়ে লাগে না, কিন্তু বন্ধুদের বিরুদ্ধে বিষোদ্গার করলে তখন তাদের কি ধরনের অপমানটা হয় সেটা আপনারা কল্পনা করে দেখুন। এছাড়া যেটা সমস্যা দাঁড়াচ্ছে যে তিনি সম্প্রতিকালে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সম্প্রতিকালে তিনি এটাও বলে তুলেছেন যে রিফিউজি ক্রাইসিস সেটা ক্রমাগত তিনি আশকারা দিয়ে চলেছেন, এবং বলেছেন যে প্যালেস্টাইন থেকে রিফিউজি অন্তত মোটামুটি 19 লক্ষর উপর রিফিউজি ইজিপ্টকে নিতে তাদের হবে। নতুবা তিনি কি করবেন? নতুবা তিনি তাদের যে এড দিতেন, অর্থাৎ আমেরিকান যে এড ইজিপ্টে আসতো, সেটা তিনি সম্পূর্ণভাবে বন্ধ করে দেবেন। এটা কেবলমাত্র তিনি যে ইজিপ্টের বিরুদ্ধে বলেছেন তা নয়, ইউক্রেনের কথা ভাবুন, যে ইউক্রেন এতদিন ভরসা করেছিল যে তারা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নেটোকে পাশে পাবে, আমেরিকাকে পাশে পাবে। যতদিন জো বিডেন ছিলেন, বিপুল তারা অর্থ সাহায্য এবং ডিফেন্স ইকুইপমেন্ট তারা পেয়ে এসছে। এই কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, হয় ইউক্রেন আমাদের $500 বিলিয়ন দিক, নতুবা তাদের যে ক্রিটিক্যাল এলিমেন্টস রয়েছে সেটা আমাদের কাছে ট্রান্সফার করুক।
ক্রিটিক্যাল এলিমেন্টস আপনারা জানেন কিসে ব্যবহার করা হয়, সেমিকন্ডাক্টরসে ব্যবহার করা হয়, রিনিউয়েবল এনার্জিতে ব্যবহার করা হয়, ইলেকট্রিক ব্যাটারিজে ব্যবহার করা হয়। আমেরিকার এখন লক্ষ্য পড়েছে ইউক্রেনের সেই অতি মূল্যবান ক্রিটিক্যাল এলিমেন্টসের ওপর। অর্থাৎ আমেরিকার বর্তমান মনোভাব এত বিদ্বেষপূর্ণ এবং বিভিন্ন দেশের, অর্থাৎ যে দেশগুলোর মানুষরা আমেরিকাতে যেতেন এই ভরসা নিয়ে হয়তো তাদের জীবনটা দাঁড়িয়ে যাবে, সেই মানুষগুলো লিটারালি ফেড আপ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, যারা বৈধ পাসপোর্ট রয়েছে বা বৈধ নাগরিক অথচ তারা হয় এশিয়ার বংশোদ্ভূত বা ভারতীয় বংশোদ্ভূত, তাদের বিরুদ্ধে ট্রাম্পের রাগটা যেন অত্যাধিক বেশি। এছাড়া ডোনাল্ড ট্রাম্প আর কি করেছেন, কেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা আপনারা তো ডেফিনেটলি বুঝতেই পারছেন, কারণ বর্তমানে মার্কেটে ভারতীয় শেয়ার বাজারে যে পতন চলছে সেটা কেবলমাত্র Q3 রেজাল্টের জন্য খারাপ পারফরমেন্স হচ্ছে, এটা বলাটা মূর্খামির পরিচয় হবে। 2 নম্বর হচ্ছে বাজার দর বিভিন্ন শেয়ারের অতি চড়া ছিল, সবকটা শেয়ারের যে শেয়ারগুলোর দাম পড়ছে সেগুলো সবকটাই অতি মানে চড়া দামে ট্রেড করছিল, এটা বলাটাও কিন্তু সমীচীন নয়। এছাড়া যেটা দাঁড়াবে যে 3 নম্বর যে আর্গুমেন্ট দাঁড়িয়েছে যে কেন্দ্রীয় বাজেটে সরকার তেমন খরচ করতে চাইছে না বলে মার্কেটে পতন এসেছে, এটা অত্যন্ত একটি হাস্যকর যুক্তি, কারণ বাজেট একটা প্রভিশনিং। বাজেট সামনের একটি বছরে সরকার কোন কোন খাতে তিনি খরচ করতে পারেন সেটার একটা আনুমানিক হিসেব দেওয়া হয়। যত বেশি ট্যাক্স কালেকশন হবে তার উপর ডিপেন্ড করে সরকার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং করতে পারে, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং করতে পারে, এবং সবচেয়ে বড় প্রশ্ন সরকারের কমপ্লিট হ্যান্ড হেল্ডিং এর ওপর কেন বিভিন্ন প্রাইভেট বা কর্পোরেট কোম্পানিজগুলো তারা কেন ডিপেন্ড করবে, কেন তারা নিজের ক্যাপেক্স করবে না, সেটাও একটা বড় প্রশ্ন কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞর মনের মধ্যে উঠছে। সরকার মাত্রাতিরিক্তভাবে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং কমিয়ে দিয়েছে, এই কথাটা ডেফিনেটলি যুক্তিগ্রাহ্য যে নয় সেটা আপনারা বাজেট অ্যানালিসিস করলেই বুঝতে পারবেন। সুতরাং এই যুক্তিটাও যে খুব একটা ধোপে টিকবে তেমনটি নয়। কিন্তু ভারতবর্ষের যে ব্যবসা, যে এক্সপোর্ট, সেটা কি ট্রিমেন্ডাস ভাবে ব্যাহত হতে পারে, তার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কিন্তু অবশ্যই ট্রাম্প হতে পারেন। এবং এটা কেবলমাত্র যে আমেরিকার কেবল যে ভারতবর্ষের মার্কেটের ক্ষেত্রে তাই দাঁড়াবে তেমনটি নয়। আমেরিকা যেভাবে এগোচ্ছে, যেভাবে বিভিন্ন বিজনেস রিলেশনশিপসগুলোকে ডিস্ট্রাক্ট করছে, বন্ধুদের শত্রু করে তুলছে, সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমেরিকান প্রোডাক্টসের ওপর যে অন্যান্য দেশ তারা রিটালিয়েশন হিসেবে তারা ট্যারিফ চাপে না, এরকম কোনো দেশ কিন্তু বলছে না। তারা ডেফিনেটলি তারা অলরেডি মনস্থ করে ফেলেছে যে ট্রাম্পের এই ধরনের অপমানজনক মন্তব্য এবং হুমকি তারা সম্ভবত মাথা পেতে নেবেন না। ভারতবর্ষের ক্ষেত্রে চলে আসি, ভারতবর্ষের ক্ষেত্রে মস্ত বড় বিপদ কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 25 বেসিস পয়েন্ট রেট কাট করেছে, কিন্তু তা সত্ত্বেও বাজারে কোনো মুভমেন্ট নেই, উপরন্তু যেটা দেখছি একটা এক্সটেন্ডেড পতন চলে আসছে। এবং সেখানে বিলক্ষণ জেনে রাখুন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মাত্র 25 বেসিস পয়েন্ট রেট কাট করেছে বলে মার্কেট আশাত হয়ে মার্কেটে পতন চলেছে তেমনটি নাও হতে পারে। কখনো ভেবেছেন কি যে এই যে বিগত কয়েকদিন ধরে যে টাকার মূল্য ডলারের তুলনায় ক্রমাগত কমে আসছিল, তার ফলে বিদেশ থেকে যে পণ্যগুলো আমরা আমদানি করে থাকি তার দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছিল। তার মধ্যে তেল রয়েছে, খাদ্য রয়েছে, ইম্পর্টেন্ট ওষুধ রয়েছে, মেশিনারিজ রয়েছে, যেগুলো দৈনন্দিন জীবনের সাধারণ মানুষের কাজে লাগে। সুতরাং টাকার যে ক্রমাগত পতন হয়েছে, এই ক্ষেত্রে একটা হাই ইনফ্লেশনারি কন্ডিশন হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারতবর্ষে সম্ভাবনা রয়েছে, কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট নয়। যদি টাকার পতন হতে থাকে, এবং যেহেতু আমরা আমদানি বেশি করি, রপ্তানি কম করি, সুতরাং যত ডলার শক্তিশালী হবে তত ইনফ্লেশনারি কন্ডিশন বৃদ্ধি হবার পসিবিলিটি থেকে যাচ্ছে, এটা অস্বীকার করে লাভ নেই। সুতরাং মার্কেটের মধ্যে যে আতঙ্কটা বর্তমানে তৈরি হয়েছে তার মধ্যে নিঃসন্দেহে এটা বলা যেতে পারে এই ইনফ্লেশনারি কন্ডিশন অ্যাগ্রেভেট হওয়ার সম্ভাবনাটার ফলে বিভিন্ন বিনিয়োগকারী বা ট্রেডার্সদের মধ্যে ডেফিনেটলি একটা আতঙ্ক অবশ্যই কাজ করেছে।
এছাড়া ট্রাম্পের আরেকটা যে প্রয়াস বলবো সেটা হচ্ছে আমেরিকাতে যে পরিমাণ অ্যালুমিনিয়াম এবং স্টিল রপ্তানি করা হয় তার উপর তিনি 25% শুল্ক বসাতে চলেছেন এবং ভারতবর্ষ থেকে প্রায় $1 বিলিয়ন স্টিল এবং অ্যালুমিনিয়াম সেটা ইম্পোর্ট করে আমেরিকা। সুতরাং সেখানে যদি অতিরিক্ত 25% শুল্ক বসে, কল্পনা করতে পারছেন কি যে এক্স্যাক্টলি আমাদের ঠিক কত খরচা হতে পারে, অতিরিক্ত খরচা বৃদ্ধি পেতে পারে, আমাদের কোম্পানিগুলো স্টিল এবং অ্যালুমিনিয়াম কোম্পানিগুলো কি পরিমাণ লস করতে পারে। $1 বিলিয়ন কিন্তু মুখের কথা নয় এবং সেটা একটা বিপুল পরিমাণ টাকা। সুতরাং সেইটার যে প্রভাব আমাদের স্টিল কোম্পানিগুলোর উপর পড়তে পারে সেটাকে আমরা অগ্রাহ্য করতে পারি না। কারণ খেয়াল করবেন যে একটা বিপুল পরিমাণ স্টিল আমদানি করা হয় এবং চীন থেকে ভারতবর্ষে বিপুল পরিমাণ স্টিল আমদানি করা হয়। সুতরাং অলরেডি আমাদের স্টিল কোম্পানিজগুলো তারা ভীষণভাবে তাদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এরপরেও যদি তাদের এক্সপোর্টের ওপর এতখানি বড় আঘাত আসে, খুব স্বাভাবিকভাবে স্টিল সেক্টরে আপনারা যে পতন দেখেছেন সেটা এই আতঙ্ক থেকেই এসেছে। ন্যালকো দুর্দান্ত রেজাল্ট করেছে, দুর্দান্ত কোয়ার্টারলি রেজাল্ট, কিন্তু ফলটা কি হয়েছে? এই যে ক্রমাগত পতন চলছে, ফলে ন্যালকো শেয়ারও আমরা পতন দেখেছি। হ্যাঁ, একটা সেভিং গ্রেস হয়েছে। কালকে যে আলোচনা করছিলাম, যখন টাকার একটু শক্তিশালী হয়, প্রায় 30 পয়সার উপর শক্তিশালী হয় কালকে, তখন আমরা বলেছিলাম যে হতে পারে হয়তো বা আরবিআই এর একটা ইন্টারভেনশন থাকলেও থাকতে পারে। আজকের জানা গেল যে আরবিআই সত্যি ডলার বিক্রি করেছে এবং তার ফলে আজকের দিনে টাকা আরো বেশি শক্তিশালী হয়েছে ডলারের তুলনায়। ডলার মানে টাকার তুলনায়, মানে টাকা যদি আমরা ধরি সেক্ষেত্রে 86 টাকা 76 পয়সায় নেমে এসেছে, প্রায় 1 টাকার ওপর কিন্তু টাকা মানে শক্তিশালী হয়েছে ডলারের তুলনায়। এটা একটা পজিটিভ দিক, অর্থাৎ পরপর দুদিন ডলার দুর্বল হয়েছে টাকার তুলনায়। এইবার যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সার্বিকভাবে যদি আজকে মার্কেটে দেখেন, মার্কেটে আশা করার মতন লিটারালি কিছু ছিল না। অধিকাংশ কোম্পানি তারা পতন দেখেছে। আজকে 200টার উপর কোম্পানি তাদের 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে। বিপুল পরিমাণ কোম্পানি, বহু কোম্পানি তারা আজকে প্রায় 8 থেকে 4% মধ্যে শেয়ারের দর তাদের নেমেছে, শেয়ারের দামে পতন হয়েছে। এবার যদি 52 উইকস লো দেখেন, সেখানে দেখবেন ভারতবর্ষের সেরা কোম্পানিজগুলো তারা 52 উইকস লো দেখেছে আজকের, অর্থাৎ 11 তারিখ ফেব্রুয়ারি। কে নেমেছে? সুইগের কথা বাদ দিচ্ছি, লস মেকিং কোম্পানি, আইপিওতে একটা হাইপ এসেছিল, তারপর থেকে ক্রমাগত সেখানে পতন চলেছে। এছাড়া টাটা মোটরস, বরুণ বেভারেজেস কন্টিনিউয়াস উত্থান দেখে গেছে। বিপুল সম্পদ মানে মাল্টি ব্যাগার যে অর্থে যেটাকে বলা যেতে পারে, সেই বরুণ বেভারেজেস এখন এমনও কথা উঠছে যে বরুণ বেভারেজেস নাকি তার মানে যে কোম্পানির থেকে তারা বটলিং করে, সেই পেপসির থেকে শক্তিশালী কোম্পানি হয়ে উঠেছিল বরুণ বেভারেজেস। সেইখানে দেখুন আজকের 52 উইকস লো। ওলা ইলেকট্রিক মোবিলিটি নিয়ে বলার নেই, লস মেকিং কোম্পানি। এর যে কর্ণধার শ্রী ভবেশ আগরওয়াল, তাকে নিয়ে বিশাল কন্ট্রোভার্সি রয়েছে, সেটার মধ্যে গেলাম না। ইন্ডিয়ান অয়েল কোম্পানি আইওসি পতন, 52 উইকস লো। গেল 52 উইকস লো। ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট 52 উইকস লো। এনসিসি, হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিস, কোল ইন্ডিয়া, এমআরএফ সব 52 উইকস লো। ওয়ান মোবিকুইক সিস্টেমস নতুন আইপিও এসেছিল, হাইপ ছিল, সেখানে ক্রমাগত পতন চলছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন 52 উইকস লো। কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া 52 উইকস লো। ইজি ট্রিপ প্ল্যানার্স, জেকে টায়ার্স, ডেলিভারি ডিজাস্টার্স রেজাল্ট করেছে, 52 উইকস লো। টানলা প্ল্যাটফর্মস, গোদরেজ প্রপার্টিজ, জিই শিপিং, মাদারসন সুমি ওয়্যারিং, এমটিএআর টেকনোলজিস, রাইটস, ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ কোনো সেক্টর ছাড়া পায়নি, সমস্ত সেক্টরে পতন আসছে। স্টার হেলথ পতন, সুলা ভাইনিয়ার্ডস, শিপিং কর্পোরেশন, চেন্নাই পেট্রোলিয়াম, ইন্ডিগো পেন্টস, রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস, গ্রাফাইট ইন্ডিয়া, রাজেশ এক্সপোর্টস, ক্যানফিন হোমস, শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ, আদিত্য বিড়লা ক্যাপিটাল, বিড়লা সফট, টাটা কেমিক্যালস, টমাস কুক ইন্ডিয়া, ওয়ার্লপুল, Birla Corporation, Tata Communications, Honeywell Automation, Kajaria Ceramics, SKF India, Tharmax Tube Investments,
রুট মোবাইলস, আর কেবল, বেদান্ত ফ্যাশনস, মিশ্র ধাতু নিগম, রিল্যাক্সো ফুটওয়্যার, যাত্রা অনলাইন, এরা হোনাসা কনজিউমার, অ্যাস্ট্রাল, গুজরাট গ্যাস, সমস্ত কিছু তারা আজকের 52 সপ্তাহে নিম্নস্তর ছুঁয়েছে। 52 হাইয়ে অবশ্য কিছু কোম্পানিজ রয়েছে, তার মধ্যে গোটা 5 কি গোটা 6 কোম্পানি রয়েছে উল্লেখযোগ্য। কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ক্যামলিন ফাইন সায়েন্সেস, তারপর আরআরপি সেমিকন্ডাক্টরস, এরা আজকে 52 হাই রেখেছে। সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে মার্কেটে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, যে হাতে যা পাচ্ছেন সেটা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছেন। এই প্রসঙ্গে বলার দরকার রয়েছে, দেখুন সেটা হচ্ছে কিছু মানুষ অবশ্যই থাকবেন যারা অতি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন। বিভিন্ন মানুষের বিভিন্ন স্ট্র্যাটেজিস রয়েছে। কোনো মানুষ তারা শর্ট টার্ম ট্রেডিং করেন, ইন্ট্রাডে ট্রেডিং করেন, কোনো মানুষ মোমেন্টাম ট্রেডিং করেন, কোনো মানুষ শর্ট টার্ম ইনভেস্টার, কোনো মানুষ 1 বছর থেকে 3 বছরের জন্য বিনিয়োগ করেন, আবার কোনো মানুষ তারা বছরের পর বছর, ডিকেড আফটার ডিকেড তারা বিনিয়োগ করে থাকতে ভালোবাসেন। তার মানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি রিস্ক টেকিং কেবল উপর ডিপেন্ড করে না, কতখানি ঝুঁকি নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে না, কতখানি ঝুঁকি হজম করার আমার ক্ষমতা রয়েছে তার উপর নিঃসন্দেহে ডিপেন্ড করে। যদি কারণ কোনো মানুষের মনে হয় তারা এতখানি চাপ নিতে পারছেন না, সেক্ষেত্রে তাদের যে ইনভেস্টমেন্ট করার যে পারপাস সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। যদি তাদের রক্তচাপ বেড়ে যায়, তাদের যদি টেনশনে ঘুম না হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের বুঝতে হবে শেয়ার বাজার কিন্তু তাদের জন্য নয়। সরাসরি শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে তাদের যদি রাতের ঘুম চলে যায়, সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতেই পারেন যে তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন নাকি বন্ডে ইনভেস্ট করবেন, অবশ্যই AAA রেটেড বন্ডসগুলোতে ইনভেস্ট করবেন, নাকি তারা ব্যাংকে ফিক্স করে রেখে দেবেন, সেটা সম্পূর্ণ তার উপর। তবে একটা জিনিস ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটের কিন্তু নিজস্ব আন্ডারলাইন ঝুঁকি রয়েছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি ডেফিনেটলি তার ভোলাটিলিটি, এবং এই যে গোটা 2025 যেভাবে শুরু হয়েছে তাতে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ধরনের ভোলাটিলিটি থাকবেই। অর্থাৎ কখনো কখনো মানুষ যখন দেখবেন ডোনাল্ড ট্রাম্প বাজে বকছেন না, তখন হয়তো একটু সাহস করবেন, আবার যখন দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প আবার বাজে বকা শুরু করেছেন, উল্টো পাল্টা কাজকর্ম করা শুরু করেছেন, তখন তাদের মধ্যে আবার আতঙ্ক হবে। অর্থাৎ এই ভোলাটিলিটি পারসিস্ট করতে পারে, এই ব্যাপারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। এবং যেটা গুরুত্বপূর্ণ যে সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বিগত কাল 1000 টাকার ওপর সোনার দাম বৃদ্ধি পেয়েছিল, আজকে সামান্য হলেও কমেছে। রুপোর দাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাবার জোগাড়, সেটাও আজকে কিছুটা নেমেছে, 1% কাছাকাছি নেমেছে। সোনার যেটা 4 এপ্রিল যার এক্সপায়ারি, সেটা লাস্ট ট্রেডেড প্রাইস ছিল 85,435 টাকা, প্রায় 381 টাকা চেঞ্জ এসেছে যখন লাস্ট দেখেছি। অর্থাৎ সোনাকে এখন সেফ হেভেন হিসেবে মানুষ নেওয়ার চেষ্টা করছেন, ভয় পাচ্ছেন এবং সোনাতে গিয়ে বিনিয়োগ তারা করছেন। এই এমনটি অবস্থায় দাঁড়িয়ে যারা বিনিয়োগ করেন তাদের এটা মাথায় রাখতে হবে যে কেবলমাত্র আমি ইকুইটি মার্কেটে বিনিয়োগ করলাম বা ইকুইটি লিঙ্ক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলাম এমন না করে অবশ্যই একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। আপনার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী আপনারা ভাগ করে নেবেন যে আপনার মোট বিনিয়োগযোগ্য অর্থের ঠিক কতখানি অংশ আপনারা বিনিয়োগ করতে পারেন। সেটা সোনা হতে পারে, সেটা রিয়েল এস্টেট হতে পারে, সেটা জমি হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ডস হতে পারে, সেটা বন্ড মার্কেট হতে পারে, সেটা মানি মার্কেট হতে পারে। এটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে। সাধারণত তরুণ প্রজন্ম যাদের সামনের কয়েক বছরের বিশাল পরিমাণ টাকার প্রয়োজন নেই, তাদের ক্ষেত্রে ওভার আ ভেরি লং পিরিয়ড অফ টাইম তাদের ঝুঁকিটা মারাত্মকভাবে কমে আসে। সুতরাং যারা ভয় পাচ্ছে, যাদের সামনে 1 বছর 2 বছরের মধ্যে টাকার প্রয়োজন রয়েছে, এটা কিন্তু কোনোভাবেই ইনফ্লুয়েন্স করা নয়, জাস্ট ইন গুড ফেথ বলছি সম্পূর্ণভাবে। এর জন্যই বলে নিচ্ছি যে প্লিজ একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন বা একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেবেন, নিজের ইনভেস্টমেন্ট ডিসিশন যাতে আপনারা সঠিকভাবে নিতে পারেন। আমার কথা ইনফ্লুয়েন্স হলে চলবে না, ক্ষতির মুখে পড়তে পারেন কোনো শেয়ারের বাই সেলের ব্যাপারে। এইবার চলে আসি হচ্ছে যে যারা আবার বলছি যারা অতি দীর্ঘ মেয়াদি বিনিয়োগে বিশ্বাসী, তাদের ক্ষেত্রে এই ধরনের পতন আবার একটা দারুণ অপরচুনিটি হিসাবে ইমার্জ করে। সবসময় মার্কেটে যত পতন হয় অতি দীর্ঘ মেয়াদীদের যারা মেয়াদি বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি খুব সুবিধা হয়, কিন্তু সেটা ডেফিনেটলি অবশ্যই কাজ করবে না যারা মিড টার্মের জন্য ইনভেস্ট করছেন বা স্মল টার্মের জন্য ইনভেস্ট করছেন, এটাও মাথায় রাখা উচিত।
সেক্ষেত্রে ভোলাটিলিটি বৃদ্ধি হয়, টাইম কনস্ট্রেন্ট থাকে, এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্টর কাজ করে। তবে একটা ইন গুড ফেথ অবশ্যই বলছি, লিভারেজ নিয়ে কাজ করা, অর্থাৎ আপনার টাকা নেই হাতে, অথচ আপনি বাজার থেকে টাকা নিয়ে ধার করে যদি এরকম মার্কেটে বিনিয়োগ করতে চান, মারাত্মক বিপদে পড়বেন। এরকম বহু বহু মানুষ রয়েছেন যারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন, হাতে টাকা নেই অথচ বাজার থেকে ধার করে তারা টাকা বিনিয়োগ করছেন বা ট্রেডিং করছেন, তারা বাজার থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। বি ভেরি কেয়ারফুল, এটা মাথায় রাখতে হবে। লিভারেজ বিনিয়োগকারীদের সবচেয়ে বড় শত্রু, যে যাই বলুক না কেন। এবার চলে আসি সেক্টর পারফরমেন্স, কোনটা ছেড়ে কোনটা বলবেন, সবই তো রক্তাক্ত আজকে। অটোমোটিভ আজকে 2.64% পতন, ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস 1.61% পতন, এটা সেক্টর পারফরমেন্সের কথা বলছি। কংগ্লোমারেটস 2.18% পতন, কেমিক্যালস 2.73% পতন, কনজিউমার ডিউরেবলস 3.68% পতন, কনজিউমার নন ডিউরেবলস 1.99% পতন, মানে প্রায় 2% বলা যেতে পারে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল গুডস 2.61% পতন, ফুড অ্যান্ড বেভারেজেস 2.2% পতন, ইনফরমেশন টেকনোলজি 1%-এর কাছাকাছি পতন, ম্যানুফ্যাকচারিং 2.51% পতন, মিডিয়া এবং এন্টারটেনমেন্ট সেটা 2.22% পতন। এছাড়া সেক্টরাল ইন্ডাইসেসের মধ্যে বিএসসি মিড ক্যাপ 3.4% পতন আজকে, বিএসসি স্মল ক্যাপ, বিএসসি মিড ক্যাপ 2.88% পতন, নিফটি অটো 2.33%, এবার বিএসসি এফএমসিজি 2.11%, বিএসসি হেলথ কেয়ার এবং আইটি ভীষণ ভালনারেবল। কারণ যে কোনো দিন যে হারে ট্রাম্পের পাগলামো বৃদ্ধি পেয়েছে, ভারতবর্ষের হেলথ কেয়ার এবং ইনফরমেশন টেকনোলজি যে সার্ভিসেসগুলো রয়েছে তার উপর যদি এই ঝাঁপিয়ে পড়ে তিনি পণ্য বসান, সেক্ষেত্রে তখন মানুষ কি করবেন? এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজগুলো মারাত্মক ভয় রয়েছে। বিএসসি মেটালস আজকে পতন, স্বাভাবিকভাবে স্টিল সেক্টরে পতন চলছে, সুতরাং সেখানেও পতন এসছে। আজকে যে স্টকসগুলোতে সর্বাধিক পতন এসেছে একটু চট করে বলে নি। বিএসসি লিমিটেড 10 গুণের উপর রিটার্ন দিয়েছে, 10 গুণ গত কয়েক বছরে, আজকে 7.86% পতন। পিবি ফিনটেক পলিসি বাজার 7.37% পতন। এছাড়া আইসা মোটরস, অ্যাপোলো হসপিটালস, কেআই ইন্ডাস্ট্রিজ এরা 6-7% মধ্যে পতন। ওবেরয় রিয়েলটি, এইচএফসিএল, ভোল্টাস, এনসিসি, এনবিসিসি ইন্ডিয়া, পাওয়ার ফাইন্যান্স কোম্পানি, এসকর্টস কুবোতা, জোম্যাটো, বরুণ বিভারেজেস, এমসেক্স ইন্ডিয়া 5%-এর উপর পতন। তাছাড়া মাদারসন সুমি, পিরামল এন্টারপ্রাইজেস, গুজরাট গ্যাস, টরেন্ট পাওয়ার এরা 5%-এর উপর পতন। 4-5%-এর মধ্যে পতন এসছে এমএনএন ফিনান্সিয়াল, সেল, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ম্যাক্স হেলথ কেয়ার, লিউপিন, গোদরেজ প্রপার্টিজ, এল&টি ফিনান্স, টিউব ইনভেস্টমেন্ট, সিডিএসএল, ক্যান ফিনান্স হোমস ডেলিভারি, ক্যাম্পস, বিড়লা সফট, এল&টি টেকনোলজিস, টাটা এলেক্সাই, এনএমডিসি, ন্যালকো, বায়োকন, কেপিআইটি টেকনোলজিস। একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে কোম্পানিজগুলোর নাম করলাম, একবারও কি মনে হচ্ছে না এই কোম্পানিগুলো বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানিজ ভারতবর্ষে? এবং তাদের মধ্যে কি সিভিয়ার পতন এসেছে? এইটাই হচ্ছে বেয়ার মার্কেটের ধর্ম। যখন মার্কেট পড়তে থাকে, অর্থাৎ বেয়ার ফেজের ধর্ম। বেয়ার মার্কেট তো টেকনিক্যালি 20% না নামলে একটি বাজারকে বেয়ার মার্কেট ইউজুয়ালি বলা হয় না। সুতরাং মার্কেটে এখনো অলরেডি প্রায় মোটামুটি 12%-এর কাছাকাছি কারেকশন এসছে। আপাতত তো ডেফিনেটলি বেয়ার মার্কেট বলা যায় না, কিন্তু বিভিন্ন কোম্পানি বেয়ার ফেজের মধ্যে দিয়ে চলছে 50, 60, 65, 70% অব্দি কারেকশন হয়েছে গত এক বছরে। এবং হ্যাঁ, সে সময় ডেফিনেটলি বলতে পারতেন আজ থেকে বছরখানে কি 6 মাস কি 7 মাস আগে এই স্টকসগুলো অত্যন্ত চড়া ভ্যালুয়েশনে শেয়ার করছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন তো ডেফিনেটলি এই স্টকসগুলোর মধ্যে এমন কয়েকটা রয়েছে, এই কটা বলতে বিভিন্ন স্টকস রয়েছে, শুধু এই কটা কোম্পানি না যেগুলো নিয়ে আলোচনা, বিভিন্ন স্টকস রয়েছে যাদের চিপ ভ্যালুয়েশন ট্রেড করছে। কারণ অত্যাধিক পতন এসে গেছে, মার্কেট মাঝে মাঝে ইনকংগ্রুয়েন্ট হয়ে যায়। সুতরাং এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে যেটা সবচেয়ে ভারতবর্ষের অর্থনীতির বিরুদ্ধে, ভারতীয় শেয়ার বাজারের বিরুদ্ধে কাজ করছে, সেটা কিন্তু জিওপলিটিক্যাল টেনশন। এবং তার সঙ্গে কিন্তু এই যে ট্রেড ওয়ার শুরু হয়েছে, এই দুটো ভারতবর্ষের পক্ষে কিন্তু লিটারালি খুবই খারাপ। এটা কতদিন আমরা সামলাতে পারবো জানি না। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যাবেন আমেরিকাতে, সেখানে ডোনাল্ড ট্রাম্প একটি ভয় যে এই ধরনের অসভ্য লোক যদি অপমান করে দেয় তখন কি হতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে ট্রাম্পের এটা মতিভ্রম, কি তিনি করছেন, কি চাইছেন, কি এটা কারো কাছে স্পষ্ট নয়। তবে আমেরিকা এইভাবে কতদিন ভালো থাকবে এবং আমেরিকা যেভাবে নিজেদের চালনা করছে তার ফলে বিশ্বের বিভিন্ন বাজার তারা নিজেদের ধৈর্য ধরে রাখতে পারবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে।
যাক, আজকে এখানে শেষ করছি। সামনের কয়েকদিন আমরা বুঝতে পারবো মার্কেটে কি অবস্থা। সেটা তো মার্কেট 23,000 ধরে রাখতে পারে কিনা, কোনো মন্তব্য করাটা এই সময় লিটারালি নিষ্প্রয়োজন বা অজুহাত হিসাবে দেখা যেতে পারে। কারণ এটা হতেই পারে যে 23,000 এই মুহূর্তে যে পরিমাণ নড়বড়ে লাগছে, কিছুদিন আগেই 22,800 কাছাকাছি নেমে গিয়েছিল। সুতরাং যে অবস্থা চলছে সেখানে নতুন করে যদি বাজারে পতন শুরু হয়, সেটা কি খুব একটা অস্বাভাবিক? কোনো ফরওয়ার্ড লুকিং গাইডেন্স না, কেবল প্রশ্ন তুলছি। জায়গা এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা হলো আজকে, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল, রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা কোনোভাবেই হয় না। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড সত্যিই মনে হয় যে আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে, তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক একটা দেবেন। আপনাদের জন্যই আমি খাটছি, একটু অ্যাপ্রিসিয়েশন আমারও ভালো লাগে। এবং যদি সত্যি মনে হয় যে আমাদের বাঙালি ভাই বোনরা কিছু হলেও কিছু শিখবেন, প্লিজ নিজে নিজে গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।